দেখো, আজ আমরা অর্ধপরিবাহী এবং ইলেকট্রনিক্স সম্পর্কে পড়ব। ইলেকট্রনিক্স ব্যবহার আজ দৈনন্দিন জীবনে প্রচুর প্রতি পদক্ষেপেই বলতে পারো ইলেকট্রনিক্সের ব্যবহার আছে। যেমন তুমি বলতে পারো লেড থেকে শুরু করে এলইডি, লেড লাইট থেকে শুরু করে মোবাইল, টিভি, কম্পিউটার, প্রতিটা ক্ষেত্রেই ইলেকট্রনিক্সের প্রচুর পরিমাণ ব্যবহার আছে। দেখো, এই এত ইলেকট্রনিক্সের ব্যবহারের কিন্তু মূল বিষয় যেই বিভিন্ন যে ডিভাইসগুলো ব্যবহার করা হয় তার কিন্তু মূলে আছে ইলেকট্রনিক্সের ডিভাইসগুলোর তার মেন যে প্রোডাক্ট আছে সেটা কিন্তু অর্ধপরিবাহী অর্থাৎ সেমিকন্ডাক্টর। ওকে, অর্ধপরিবাহী অর্থাৎ যে সেমিকন্ডাক্টর আছে সেই অর্ধপরিবাহীর আমরা যেটা কাকে বলে কী জিনিস সেটা জানতে হলে আমরা জানি যে ধাতু এবং অন্তরকের মাঝামাঝি পরিবহন ক্ষমতা সম্পন্ন পদার্থকে আমরা বলি অর্ধপরিবাহী। ঠিক আছে, ধাতু এবং অন্তরকের মাঝামাঝি পরিবহন ক্ষমতা সম্পন্ন পদার্থকে বলা হবে অর্ধপরিবাহী। তার মানে ধাতুর থেকে তাদের পরিবহন ক্ষমতা কম এবং যেটা অন্তরক আছে তাদের থেকেও পরিবহন ক্ষমতা যাদের বেশি তাদেরকে আমরা বলবো অর্ধপরিবাহী। উদাহরণ হিসেবে তুমি যদি বলো তাহলে সিলিকন আছে সব থেকে, সিলিকন, তারপরে আছে জার্মেনিয়াম, ইভেন হিরে আছে, এদের সিলিকন কার্বাইড আছে, এরকম আরও অনেক বেশি তোমার অর্ধপরিবাহী আছে। ঠিক আছে, তো আমরা অর্ধপরিবাহী সম্পর্কে একটু বিস্তারিত এবার জানবো। অর্ধপরিবাহী কীভাবে এর তোমার তড়িৎ পরিবহন করে, কারা এদের তড়িৎ পরিবহন করে, ইত্যাদি বিভিন্ন তাপমাত্রার ক্ষেত্রে অর্ধপরিবাহীর রোধ বা পরিবহন ক্ষমতা কীভাবে পরিবর্তন হয় ইত্যাদি সম্পর্কে আমরা এবার একটু ডিটেলসে পড়ব। দেখো, অর্ধপরিবাহী মূলত ক্লাসাকার পদার্থ। আমরা জানি ক্লাসাকার অর্ধপরিবাহী যেগুলো, যদি এটা অর্ধপরিবাহীর আস্ত ক্লাস নাও তো সেটাকে দেখলে দেখা যায় তারা একটা নির্দিষ্ট সজ্জা মেনে থাকে, একটা নির্দিষ্ট রেগুলার অ্যারেঞ্জমেন্ট ওরা ফলো করে। তো অর্ধপরিবাহীর মেন বিষয়ে যদি যাও, অর্ধপরিবাহীগুলো মূলত কমন একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের যোজ্যতা, অর্থাৎ তার বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টি। ঠিক আছে, যোজ্যতা হচ্ছে 4, বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা হবে 4টি। এটা হচ্ছে অর্ধপরিবাহীর একটা কমন বৈশিষ্ট্য। যত অর্ধপরিবাহী তুমি পাবে তাদের কমন বৈশিষ্ট্য। তো বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে বিশুদ্ধ অর্ধপরিবাহীর গঠন যদি বলো ক্লাসাকার পদার্থ, অর্থাৎ সেটা একটা, যদি তুমি ঘনক নাও তাহলে ঘনকের প্রত্যেকটা কর্নারে একটা করে অর্ধপরিবাহীর ক্লাস থাকে, এরকমভাবে গঠন। তবে গঠন আমরা ভিতরে একদম মূল ভিতরে যদি ঢুকি একটা অর্ধপরিবাহীর গঠন সম্পর্কে আমি একটু ছবি এঁকে নিই। দেখো, অর্ধপরিবাহীর উদাহরণ হিসেবে আমি সিলিকনকে নিয়েছি এখানে। দেখো, একটা 5টা সিলিকনের অণু আমি এখানে দেখিয়েছি। সেই 5টা সিলিকনের অণু কীভাবে, দেখো মাঝখানে একটা সিলিকন অণু আছে, তার বাইরের কক্ষে 4টে ইলেকট্রন আছে, দেখো লাল ডট দিয়ে দেখিয়েছি। এবার এই বাইরের কক্ষে 4টে ইলেকট্রন কী হবে, চারি সাইডে 4টে সিলিকনের প্রত্যেকটার সঙ্গে একটা করে ইলেকট্রন শেয়ার করে সে তোমার সমযোজী বন্ধনে লিপ্ত হয়। একটা করে ইলেকট্রন শেয়ার করে টোটালটাই একটা সমযোজী বন্ধনে লিপ্ত হয়। অর্থাৎ মাঝখানের এই সিলিকনটা যদি খেয়াল করো তাহলে 4টে আর পাশের সিলিকনের সঙ্গে 4টে সমযোজী বন্ধন তৈরি করে সে তোমার সমযোজী বন্ধন তৈরি করে। সাধারণ অবস্থায় এই অবস্থায় সবাই থাকে। শুধু এরাই নয়, তুমি বলতে পারো এদের মধ্যে সমযোজী বন্ধন তৈরি হবে। এই দেখো প্রত্যেকটাই অণুগুলোর মধ্যে, ঠিক আছে, সেগুলো আমি দেখাচ্ছি না, প্রত্যেকটাই সমযোজী বন্ধন এবং এটা মূলত ত্রিমাত্রিক গঠন। ঠিক আছে, অর্থাৎ শুধু এই দিকে না, ভিতরে বা উপরের দিকে সব দিকেই এদের এই সমযোজী বন্ধনগুলো থাকে। সিলিকন সমযোজী বন্ধন করে একটার সঙ্গে আরও 4টে সিলিকন সমযোজী বন্ধন করে, দেখো এই আমি যেটাকে দেখিয়েছি এর বাইরের কক্ষে যেটা 4টে ইলেকট্রন ছিল আর 4টে শেয়ার করেছে, ওই 4টে শেয়ার করে অন্য থেকে যে 4টে, প্রত্যেকটার থেকে একটা করে যে 4টে পেয়েছে, এখান থেকে এর অষ্টক পূর্ণ হলো। অর্থাৎ এটা একটা সুস্থির অবস্থা। এই অবস্থায় সিলিকন ক্লাসগুলো সব একটার সঙ্গে একটা যুক্ত হয়ে থাকে। ঠিক আছে, সিলিকন ক্লাসগুলো এই অবস্থায় একটার সঙ্গে একটা যুক্ত করে থাকে। তবে সমযোজী বন্ধনে যুক্ত অবস্থায় এই বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে আমরা যেটা বলি সেগুলো আমরা যোজ্যতা ইলেকট্রন বলি। ঠিক আছে, বাইরের কক্ষের এই ইলেকট্রনগুলোকে আমরা বলবো যোজ্যতা ইলেকট্রন। ঠিক আছে, কি ইলেকট্রন বলবো? যোজ্যতা ইলেকট্রন।
যোজ্যতা ইলেকট্রন, আমি সংক্ষেপে লিখছি। ওকে, তো এই অবস্থায় যদি একে 0K উষ্ণতায় বলো, তাহলে 0K উষ্ণতায় অর্থাৎ -273 কেলভিনে সেই জায়গার ক্ষেত্রে দেখা যায় যে এর প্রত্যেকটা ইলেকট্রনগুলো, বাইরের কক্ষের যে যোজ্যতা ইলেকট্রনগুলো আছে প্রত্যেকেই এই সমযোজী বন্ধনে থাকে, প্রত্যেকেই সমযোজী বন্ধনে থাকে 0K উষ্ণতায়। ফলে প্রত্যেকেই সমযোজী বন্ধনে থাকার জন্য দেখা যায় যে আমাদের এর বাইরের কক্ষের ইলেকট্রন একটাও বাইরে থাকে না বলেই, মানে অণুর বাইরে, পরমাণুর বাইরে থাকে না বলে তারা কিন্তু মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করে না, তাই তারা তড়িৎ পরিবহন করতে হেল্প করে না। ফলে এখানে বাহক থাকে না, স্বাভাবিক অবস্থায় কোনো তড়িৎ পরিবহন করার জন্য বাহক থাকে না, তাই এরা কিন্তু সেই অবস্থায় কিন্তু কোনো তড়িৎ পরিবহন করে না। অর্থাৎ 0K উষ্ণতায় একটা সেমিকন্ডাক্টর সেটা কিন্তু কোনো তড়িৎ পরিবহন করবে না। অর্থাৎ 0K উষ্ণতায় তার রোধ কিন্তু R =∞, কোনো তড়িৎ পরিবহন করবে না, মানে অসীম রোধ সম্পন্ন হবে এটা, অর্থাৎ অন্তরাক হিসাবে কাজ করবে পুরোপুরি। ঠিক আছে, এই কিন্তু এই 0K উষ্ণতায় অন্তরাক হয়ে যাবে। ওকে, 0K উষ্ণতায় এ কিন্তু অন্তরাক হয়ে যাবে, কারণ প্রত্যেকটা ওর যে যোজ্যতা ইলেকট্রন আছে, বাইরের কক্ষে যে ইলেকট্রনগুলো আছে সেগুলো প্রত্যেকটাই অন্যদের সঙ্গে সমযোজী বন্ধনে থাকে, একজনও বাইরে থাকে না। তার ফলে দেখা যায় যে এখানে তোমার কোনো মুক্ত ইলেকট্রন থাকে না, ফলে ওরা কোনো তড়িৎ পরিবহন করে না। ওকে, এইবার তাহলে অর্ধপরিবাহীগুলো কীভাবে মুক্ত ইলেকট্রন পায় বা তড়িৎ পরিবহন কীভাবে করে বা বাহক কীভাবে পায় সেই সম্পর্কে আমরা একটু ডিটেলসে আসি। দেখো, 0K উষ্ণতা থেকে যদি আমরা এই অর্ধপরিবাহী ক্লাসটাকে আস্তে আস্তে উত্তপ্ত করতে থাকি, তাহলে কি হবে না, এই অর্ধপরিবাহী ক্লাসটার যে যোজ্যতা ইলেকট্রনগুলো আছে, যে বন্ধনে আবদ্ধ ইলেকট্রনগুলো আছে, তারা কেউ কেউ কিন্তু সেই শক্তি শোষণ করতে পারে বাইরের সেই উষ্ণতা থেকে। একে উষ্ণতা বৃদ্ধি করতে থাকলে দেখা যায় বাইরে থেকে কিন্তু ওরা শক্তি শোষণ করতে পারে ওই ইলেকট্রনগুলো। ঠিক আছে, আর ওই ইলেকট্রনগুলো শক্তি শোষণ করলে কি হবে, বেশি পরিমাণ শক্তি শোষণ করতে পারলে ওই ইলেকট্রনগুলো কিন্তু বন্ধন থেকে ছিন্ন করে বাইরে বেরিয়ে আসতে পারে, এই সমযোজী বন্ধন ছিন্ন করে বাইরে বেরিয়ে আসবে। তো বাইরে বেরিয়ে আসলে সেই ইলেকট্রনগুলো কি হবে, তাদের শক্তি শোষণ করার ফলে বাইরে বেরিয়ে আসলো, ফলে এই ভদ্রলোক কিন্তু মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করবে। এই যে ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসলো, এ কিন্তু আর কোনো পরমাণুর অধীনে নেই, ফলে এ মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করছে। ওকে, আর যেখান থেকে বাইরে বেরিয়ে আসলো সেই জায়গায় দেখো সমযোজী বন্ধন, এইটা অবস্থায় দুটো বন্ধন ছিল এবং এটা একটা নিস্তড়িত ছিল টোটালটাই। তো সেই অবস্থায় যদি এখান থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে আসে, তাহলে এখানে একটা ইলেকট্রনের গ্যাপ তৈরি হবে না, এখানে একটা ইলেকট্রনের ঘাটতি তৈরি হবে। ওকে, যেমন একটা জায়গায় মাটি আছে, সেখান থেকে যদি তুমি এক কোতল মাটি তুলে নাও, তাহলে কি হবে, সেখানে একটা মাটির ঘাটতি বা গর্তের সৃষ্টি হবে। তো এখানে ইলেকট্রনের সাপেক্ষে একটা ইলেকট্রনের ঘাটতি বা একটা গর্তের সৃষ্টি হবে, সেটাকে সত্যি সত্যিই নাম দেওয়া হয় গর্ত বা হোল। ইংরেজিতে গর্ত বলে, বাংলায় গর্ত বলে, ইংরেজিতে হোল। ঠিক আছে, তো হোলের যদি তুমি বিষয়টা দেখো, হোল তাহলে মূলত ইলেকট্রনের ঘাটতি। এখন ইলেকট্রনের ঘাটতি তার মানে সেখানটা একটা ফাঁকা জায়গা, এবং সেটা দেখো ইলেকট্রন সহ, এই মাইনাস আধান ইলেকট্রন সহ কিন্তু ও নিস্তড়িত ছিল। এই জায়গাটা ফুল বন্ধনটা যদি আমরা বলি মাইনাস আধান ইলেকট্রন সহ ও নিস্তড়িত ছিল, তার মানে নিঃসন্দেহে ওই হোল যেটা সৃষ্টি হয়েছে সেটা মাইনাস আধান চলে যাওয়ার পরে হয়েছে। তাহলে মাইনাস আধান সহ নিস্তড়িত ছিল মানে কি, ইলেকট্রনের এই জায়গায় যে আধান এখন হয়ে গেছে মাইনাস সহ নিস্তড়িত ছিল, মানে এই জায়গায় এখন প্লাস হয়ে গেছে, একটা প্লাস আধান তৈরি হয়ে গেছে। তার মানে যে হোলটা তৈরি হলো সেই হোলের আধান কিন্তু পজিটিভ। হোলের আধান কত হবে না, হোলের আধান হচ্ছে প্লাস ইলেকট্রনের আধান মাইনাস আর হোলের আধান কিন্তু প্লাস অর্থাৎ হোলের আধান হচ্ছে প্লাস 1.602 × 10⁻⁻19 কুলাম। ঠিক আছে, হোলের আধান 1.602 × 10⁻⁻19 কুলাম। ঠিক আছে,
তো এইভাবে শুধু আরও তুমি তাপমাত্রা যদি বাড়াতে থাকো তাহলে এরকম জায়গারও কোনো সমযোজী বন্ধনের কোনো ইলেকট্রন শক্তি শোষণ করতে পারে, সে শক্তি শোষণ করে সে মুক্ত ইলেকট্রন হিসেবে কাজ করতে পারে, ফলে এখানেও একটা হোলের সৃষ্টি হতে পারে, একটা ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হতে পারে ওই বন্ধনের মধ্যেও। ঠিক আছে, ফলে এইরকম যত তুমি তাপমাত্রা বাড়াবে এই জায়গায় যে বন্ধন আছে সেই বন্ধন থেকেও ইলেকট্রন একটা বাইরে বেরিয়ে আসতে পারে, ফলে সেখানেও একটা হোলের সৃষ্টি হতে পারে, একটা ইলেকট্রনের ঘাটতির সৃষ্টি হতে পারে। এইভাবেই এই তোমার ইলেকট্রন মুক্ত ইলেকট্রন তৈরি হয় এই সমযোজী বন্ধনের মধ্যে, আর হোলগুলো তৈরি হয়। ঠিক আছে, তাহলে হোল তৈরি হচ্ছে কী করে? সমযোজী বন্ধনের ইলেকট্রনগুলো যখন শক্তি শোষণ করছে বাইরের দিক থেকে, যদি আমি ওটাকে উত্তপ্ত করি তার থেকে নিয়ে শক্তি শোষণ করলো, শক্তি শোষণ করে ওই সমযোজী বন্ধনের ইলেকট্রনটা বাইরে বেরিয়ে আসে, বন্ধনের মধ্যে থাকে না, ফলে ওই বন্ধনের মধ্যে একটা ইলেকট্রনের শূন্যস্থানের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলছি হোল। ঠিক আছে, তো এইভাবে মুক্ত ইলেকট্রন তৈরি হচ্ছে এবং হোল তৈরি হচ্ছে। ওকে, এবার আমরা হোল জিনিসটা কি তোমার গর্ত জিনিসটা কি হলো সেটা আমরা একটু দেখি। দেখো, আমি হোলের সংজ্ঞা দিয়েছি, পরমাণু বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে ওই অবস্থানে যে শূন্যস্থানের সৃষ্টি হয় তাকে হোল বা গর্ত বলা হয়। পরমাণু বন্ধন থেকে কোনো ইলেকট্রন বিচ্ছিন্ন হলে ওই স্থানে যে শূন্যস্থানের সৃষ্টি হয় তাকে হোল বা গর্ত বলে। এর কার্যকরী আধান হচ্ছে প্লাসই, একটা ইলেকট্রনের প্লাস সমান 1.602 × -19 কুলম্ব। এবার বলছি যে যদিও এটা কোনো বাস্তব কণিকা নয়, ইন্টারেস্টিং কথা, এটা কিন্তু কোনো বাস্তব কণিকা নয়। যেমন মাটি তুলে নিলে সেখানে যেমন বলছিলাম গর্ত সৃষ্টি হচ্ছে, গর্ত সৃষ্টি হচ্ছে মানে কি, ওটাকে ওই জায়গাটা ফাঁকা জায়গা একদম, ওখানে কোনো পদার্থ নেই। ঠিক আছে, ঠিক এখানেও তাই, ইলেকট্রন যদি বেরিয়ে আসে কোনো জায়গার থেকে তাহলে ওই জায়গাটা একটা ফাঁকা, মানে ইলেকট্রনের সাপেক্ষে সেই জায়গাটা শূন্য স্থান, ফলে সেখানে কোনো ভর নেই, ভর নেই বলাটা ভুল, সেখানে কোনো বাস্তব কণিকাই নেই। ঠিক আছে, ফাঁকা জায়গা, তাহলে এটা কিন্তু কোনো বাস্তব কণিকা নয় হোল, এটা তোমার মাথায় রাখতে হবে। তবে মজার বিষয় হচ্ছে এটা যে আমরা যদি এটা দেখি, তো এখানে আমাদের যে হোল আছে এই হোলগুলো এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সফার হতে পারে, এক জায়গা থেকে একটা বন্ধন থেকে আরেকটা বন্ধনে কিন্তু হোলগুলো ট্রান্সফার হতে পারে। সেটা কিভাবে হতে পারে আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। দেখো, এখানে আমি দুটো সমযোজী বন্ধন নিয়েছি, এইরকম একটা পরমাণু আর এই পরমাণু, দুটো পরমাণু দুটো ইলেকট্রন, দুটো জোড়, দুটো সমযোজী বন্ধন দেখিয়েছি। এটা 1 নম্বর বন্ধন, 2 নম্বর বন্ধন। ধরো 1 নম্বর বন্ধন থেকে একটা ইলেকট্রন বাইরে বেরিয়ে গেল, তাহলে কি হবে? সেই জায়গাটা একটা হোলের সৃষ্টি হবে। ওকে, এবার বিষয়টা দেখো, হোলের গতিটা কীভাবে হতে পারে, যে বাই চান্স দেখা গেল যে এই জায়গার ইলেকট্রনটা, এই জায়গাতে একটা ইলেকট্রনের ঘাটতি আছে, ফলে কোনো বলের ক্রিয়ার জন্য যে কোনো প্রকারে এখানকার ইলেকট্রনটা সোজা এই পথ বরাবর এখানে ছাপ দিল। কি বল হতে পারে? মূলত তড়িৎ ক্ষেত্র দিলে, আমরা যদি ভোল্টেজ দিয়ে দেই তাহলে এরকম বিষয়টা হয়ে যায়, আমরা একটু পরেই দেখবো আবারও। তো সেই ইলেকট্রনটা এখান থেকে এই জায়গায় চলে গেল, তাহলে কি হবে? এখানের ইলেকট্রনের ঘাটতি কিন্তু এখন পূর্ণ হয়ে গেল। এখন ইলেকট্রনের ঘাটতি কোথায়? এই জায়গাটায় এখন ইলেকট্রনের ঘাটতি হয়ে গেছে। তার মানে ইন্টারেস্টিং বিষয় দেখো, ইলেকট্রনটা এখানে ছিল, এখানে চলে এসে, মানে ইলেকট্রনটার গতি এই দিকে, তাই সেইটা যাওয়ারই ফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি, হোলটা এখান থেকে এই জায়গায় চলে আসে। তার মানে স্পষ্ট একটা জিনিস দেখতে পাচ্ছি, ইলেকট্রন যেদিকে গতিশীল, হোল তার উল্টো দিকে গতিশীল। খেয়াল করো, এখানে ইলেকট্রনটা ছিল, এখানে ঘাটতি ছিল, এখন ইলেকট্রন এখানে চলে আসছে, এখানে ঘাটতি পূর্ণ, তার মানে ঘাটতিটা এখন কোথায়? এখানে। তাহলে ঘাটতিটা এখান থেকে এই জায়গায় চলে গেল। ইলেকট্রন যেদিকে যায়, হোলের গতি তার উল্টো দিকে, ই এর গতির উল্টো দিকে, উল্টো দিকে হয় হোলের গতি। ঠিক আছে, ইলেকট্রনের গতির উল্টো দিকে হচ্ছে হোলের গতি, এটা আমরা দেখতে পাচ্ছি। ওকে, এইবার দুজনের গতিশীল হলে কিভাবে তড়িৎ পরিবহন, হোলের গতির জন্য কি কোনো তড়িৎ পরিবহন হতে পারে সেটাও আমরা দেখতে পারি, যে হোলের গতির জন্য কি সে কোনো তড়িৎ পরিবহন করতে সাহায্য করছে, সেটাও আমরা কিন্তু দেখতে পাই, বুঝতে পারি। যেমন ধরো এই জায়গাটাই আমি সিম্পলি যদি বোঝাই, যে এই জায়গাটাই আমি কোনো ব্যাটারির সঙ্গে যুক্ত করে দিলাম,
দেখো এরকম একটা অর্ধপরিবাহী আমরা নিয়েছি সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তো সেই সেমিকন্ডাক্টরে আমি কয়েকটা বাহক এখানে দেখেছি, যেমন হোলগুলো আছে এই লালগুলো দিয়ে করা হয়েছে, আর ইলেকট্রন মুক্ত ইলেকট্রন আছে, বাহক বলছি না আমি এখনও। তো সেই রকম ইলেকট্রন আর হোল আছে। দেখো একটা জিনিস খেয়াল করবে, যে কোনো একটা বিশুদ্ধ সেমিকন্ডাক্টর ক্লাসের মধ্যে তোমার যে কটা ইলেকট্রন মুক্ত ইলেকট্রন থাকবে সেই কটাই হোল থাকবে। কি করে না, নাম্বার অফ হোল ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন হবে। কেন? তার কারণ এখানে ইলেকট্রন হোলগুলো একই সঙ্গে পেয়ারে তৈরি হচ্ছে, কারণ এখান থেকে একটা মুক্ত ইলেকট্রন, নাম্বার অফ ইলেকট্রন বলতে এখানে আমি মুক্ত ইলেকট্রন বলছি, এখান থেকে একটা মুক্ত ইলেকট্রন যদি চলে যায় তাহলে সেই সমযোজী বন্ধনে একটাই হোলের সৃষ্টি হচ্ছে। ফলে যে কটা মুক্ত ইলেকট্রন বেরোচ্ছে ঠিক সেই কটাই কিন্তু সমযোজী বন্ধনে ইলেকট্রনের ঘাটতি হচ্ছে, কারণ এখানে বাড়তি কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তাই যে কটা মুক্ত ইলেকট্রন আছে ঠিক সেই কটাই সমযোজী বন্ধনের মধ্যে ইলেকট্রনের ঘাটতি বা হোল সৃষ্টি হয়ে আছে। তাই যে কটা মুক্ত ইলেকট্রন সেই কটাই কিন্তু হোল, ঠিক আছে। এবার যদি আমরা যদি এখানে একটা ভোল্টেজের সঙ্গে যুক্ত করে দেই, অর্থাৎ এখানে পজিটিভ আর একটা নেগেটিভ একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করে দেই, তাহলে বিষয়টা কি হবে? বিষয়টা দেখো, ইলেকট্রনগুলো এই পজিটিভ দ্বারা আকর্ষিত হয়ে সব এই দিকে চলে আসবে ইলেকট্রনগুলো, ফলে ইলেকট্রনগুলোর গতি হবে এই দিকে। আর ইলেকট্রনগুলোর এই দিকে গতি হওয়ার জন্য কিন্তু তড়িৎ প্রবাহ হবে ঠিক তার উল্টো দিকে। খেয়াল করো, তড়িৎ প্রবাহ কিন্তু উল্টো দিকে, ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে, তার ফলে তড়িৎ পরিবহন হবে এই দিকে, উল্টো দিকে, কারণ ইলেকট্রনগুলো আধান পরিবহন করছে, এর মধ্য দিয়ে আধান পরিবহন করে নিয়ে যেতে সাহায্য করছে। তাই ইলেকট্রনগুলোর জন্য কিন্তু একটা তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে এই দিকে। ঠিক একই রকমভাবে মুক্ত ইলেকট্রন বা যে হোলগুলো আছে, মুক্ত ইলেকট্রনগুলোর গতি আমরা দেখলাম, হোলগুলো কিন্তু এই পজিটিভ দ্বারা বিকর্ষিত হবে এবং এই নেগেটিভ, এই সাইডটা নেগেটিভ ধরো আর এই সাইডটা পজিটিভ হয়ে আছে, তাই পজিটিভ দ্বারা বিকর্ষিত হবে, কারণ এরা পজিটিভ আধান, ওকে, হোলগুলো। তাই হোলগুলো নেগেটিভ দ্বারা আকর্ষিত হয়ে এবং এই পজিটিভ দ্বারা বিকর্ষিত হয়ে সবগুলো কিন্তু এই দিকে চলতে শুরু করবে। এবার দেখো, এই প্রান্ত থেকে এই প্রান্তে যখন একটা পজিটিভ আধান যাচ্ছে, তার মানে কি এখানকার পজিটিভটা এই জায়গায় যে পজিটিভ হয়ে আছে সেই পজিটিভটা এই জায়গায় যাওয়ার জন্য হেল্প করছে হোলগুলো। তার মানে হোলগুলো এই দিক থেকে এই দিকে যাওয়া মানে তারা নিজেরাই পজিটিভ, তার মানে পজিটিভ আধানগুলো কিন্তু হোলগুলো এই দিকে যাচ্ছে, মানে কি পজিটিভ আধানগুলো কিন্তু এই দিকেই পরিবাহিত হচ্ছে। তাই পজিটিভ আধান এই দিক থেকে এই দিকে প্রবাহিত হওয়া মানে কি সেটাও একটা তড়িৎ প্রবাহ হওয়া। তাই পজিটিভ আধানের জন্য কিন্তু এই দিকে একটা তড়িৎ প্রবাহ হয় হোলের জন্য, ঠিক আছে। তাই হোলগুলো এই দিক থেকে এই দিকে গতিশীল হলে, হোল যেহেতু আধানগ্রস্ত কণা, যেহেতু পজিটিভ আধানগ্রস্ত কণা, তাই হোলগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে সাহায্য করে। একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন যতটা তড়িৎ পরিবহন করতে সাহায্য করে, হোলগুলোও কিন্তু ঠিক প্রায় ততটাই তড়িৎ পরিবহন করতে সাহায্য করে। যদিও হোলের গতি একটু কম হয়, ওই জন্য মোবিলিটি একটু কম হয়, তবুও বলছি ইলেকট্রন হোল প্রায় সমানভাবে দায়ী এই সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করার জন্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করার জন্য কিন্তু বাহক দুটো, শুধু ইলেকট্রন না, বাহক হিসেবে কিন্তু দুজন কাজ করছে, ইলেকট্রন এবং হোল দুজনই, ইলেকট্রন এবং হোল দুজনই কিন্তু কাজ করছে বাহক হিসাবে। সেমিকন্ডাক্টরে সাধারণ ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহনে করে, যেটা পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখেছি মুক্ত ইলেকট্রনরা তড়িৎ পরিবহনের সাহায্য করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন হোল দুজনেই কিন্তু তড়িৎ পরিবহনের সাহায্য করে, ঠিক আছে। তার মানে বাহক এক্ষেত্রে দুটো হবে, কারণ দুইজনই বাহক আধানগ্রস্ত এবং দুজনের ক্ষেত্রেই যেটা দেখা যায় তারা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাই করলে। তড়িৎ ক্ষেত্র অ্যাপ্লাইয়ের আমরা সাধারণভাবে দেখালাম যে কীভাবে যেতে পারে। আর অন্যভাবে তুমি যদি দেখো, এখানেই যদি তুমি পজিটিভের সঙ্গে যুক্ত করে নেগেটিভের সঙ্গে যুক্ত, এখানেই যদি পজিটিভের সঙ্গে যুক্ত করতে, তাহলে বিষয়টা কিভাবে হয় জানো তো? এই যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা এই নেগেটিভের বিকর্ষণে বা এই পজিটিভের আকর্ষণে এই দিকে যাওয়ার একটা প্রবণতা থাকে, ফলে ও এই দিকে এসে এই জায়গায় ঝাঁপ দিতে পারে, ফলে দেখা যায় হোলটা এখানে চলে গেছে।
ইলেকট্রন এখানে চলে এসছে, ফলে ঘাটতিটা এখন এখানে। আবার দেখা যায় এই বন্ধন থেকে ইলেকট্রনটা এখানে চলে গেল, কারণ এখানে নেগেটিভ হয়ে আছে তার জন্য, আর এখানে পজিটিভ হয়ে আছে তার জন্য। তখন দেখা যায় তাহলে ইলেকট্রনের ঘাটতিটা এখানে আর নেই, তখন এইখানে চলে আসছে। ফলে ইলেকট্রনগুলো একটা বন্ধন থেকে আরেকটা বন্ধনে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, হোলগুলো কিন্তু উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে আমরা বলতে পারি যেমন ইলেকট্রনগুলো একটা দিকে যেতে পারে, সেরকম হোলগুলোও কিন্তু এই বন্ধনের মধ্যে থেকে এক বন্ধন থেকে আরেক বন্ধনে স্থানান্তরিত হচ্ছে। তার মানে অ্যাকচুয়ালি এক প্রান্ত থেকে এই প্রান্ত থেকে হোলগুলো আস্তে আস্তে এই দিকে, হোলগুলো এই প্রান্ত থেকে আস্তে আস্তে এই দিকে চলে আসতে পারছে। ঠিক আছে, তার মানে হোলগুলো তোমার এই ক্লাসের মধ্য দিয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। আর হোল মানে পজিটিভ চার্জযুক্ত কাল্পনিক কণা আমি বলছি, তাহলে পজিটিভ চার্জযুক্ত কাল্পনিক কণা। তা এবার বিষয় হচ্ছে, যেহেতু পজিটিভ চার্জযুক্ত কণা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে পজিটিভ চার্জটাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, মানে তড়িৎ পরিবহন হচ্ছে। ঠিক আছে, তাই ইলেকট্রন এবং হোল দুটোই কিন্তু তড়িৎ পরিবহনে সাহায্য করে। এবার তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে, তার মানে যত তাপমাত্রা আমরা বাড়াবো তত কিন্তু এর তড়িৎ পরিবহন মাত্রা তত বাড়বে। ঠিক আছে, যত তাপমাত্রা বাড়াবো তত কিন্তু এর তড়িৎ পরিবহন মাত্রা বাড়বে। ঠিক আছে, তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য দেখলাম। তাপমাত্রা যত বাড়াতে থাকবো তত তড়িৎ পরিবহন মাত্রা বাড়বে, তত রোধ কমবে। এখন আমরা পরিবাহীর ক্ষেত্রে যেটা দেখি, তাপমাত্রা বাড়ালে কিন্তু রোধ বাড়ে। পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ বাড়ে। কেন না? পরিবাহীর ক্ষেত্রে রোদের উৎপত্তির মূল কারণ আমরা আগে অল্পটা দেখেছি, যে পরিবাহী আছে সেই পরিবাহীর অণুগুলো অনবরত কম্পিত হতে থাকে। ফলে একটা মুক্ত ইলেকট্রন যখন যেতে চায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে, তখন ওই তোমার মুক্ত ইলেকট্রনগুলো যে পথ দিয়ে যায় সেই পথে ওই কণাগুলো বারবার কম্পিত হওয়ার জন্য, কম্পিত হতে হতে বারবার সেই মুক্ত ইলেকট্রনের পথে এসে দাঁড়ায়। ফলে মুক্ত ইলেকট্রনের গতির বাধার সৃষ্টি করে, তাই রোধ সৃষ্টি হয়। এখন যত তাপমাত্রা বাড়াবে তত ওই অণুগুলোর কম্পন তত বাড়বে, আর অণুগুলোর কম্পন বাড়ার জন্য তাদের মুক্ত ইলেকট্রনের যে বাধা আছে সেই বাধাগুলো তত তোমার সেই কম্পন যত বাড়বে তত ওই অণুগুলো ওই মুক্ত ইলেকট্রনের পথে এসে তত বেশি বেশি হাজির হবে, তাই বাধা তত বেশি হবে, রোধ বেশি হবে। ওকে, তার মানে তাপমাত্রা বাড়ালে সাধারণত আমরা পরিবাহীর রোধ বাড়ে। ঠিক আছে, এবং আমরা ওই ফর্মুলা থেকেও আমরা বুঝতে পারছি RT = R0 × 1 + α t। এই অনুযায়ী দেখতে পাচ্ছি যে 0 ডিগ্রি থেকে T ডিগ্রির রোধ বেশি হবে। ঠিক আছে, এই অনুযায়ী আমরা দেখতে পাই, সেটা সাধারণত পরিবাহীর ক্ষেত্রে। ঠিক আছে, এবার অর্ধপরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, যত তাপমাত্রা বাড়াচ্ছি তত বেশি সমযোজী বন্ধন ছিন্ন করে মুক্ত ইলেকট্রন বাহকগুলো বেরিয়ে আসছে, আর বাহক সংখ্যা যত বেশি হবে তত তো তড়িৎ পরিবহন বৃদ্ধি পাবে, রোধ কমবে, এটা আমরা জানি। তাই অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু রোধ বাড়ে সাধারণত। অর্ধপরিবাহীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ায় তাহলে কিন্তু রোধ কমবে। ওকে, কারণ সেক্ষেত্রে বাহক সংখ্যা বাড়ছে, মুক্ত ইলেকট্রন হোল সংখ্যা বাড়ছে। তাপমাত্রা বাড়লে সেখান থেকে তাপ নিয়ে মুক্ত ইলেকট্রন এবং হোল সংখ্যা বাড়ছে। আমাদের কিন্তু প্রায় একটা জিনিস কোশ্চেন আসে, এবং প্রচণ্ড একটা ইম্পর্টেন্ট জায়গা, যে পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে, কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে রোধ কমে কেন? তুমি তখন এই জিনিসটাই বলবে যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে তাদের সমযোজী বন্ধন ছিন্ন করে ইলেকট্রনগুলো বেশি বেশি করে বাইরে বেরিয়ে আসে, ফলে সেক্ষেত্রে বেশি বেশি করে মুক্ত ইলেকট্রন এবং হোলের সৃষ্টি হয়, ফলে বাহক সংখ্যা বাড়ে। তার জন্য যত তাপমাত্রা বাড়াবো তত তার রোধ কমতে থাকবে, তড়িৎ পরিবহন মাত্রা সেটা বাড়তে থাকবে। ফলে আমরা যদি গ্রাফে ওই জিনিসটাকে প্রকাশ করি তাহলে যেটা দেখতে পাবো, পরিবাহীর ক্ষেত্রে দেখা যায় সেই গ্রাফটা মূলত মূলবিন্দুগামী সরলরেখা। যত তাপমাত্রা বাড়াবো, যদি এদিকে রোধকে প্লট করি আর এদিকে যদি উষ্ণতাকে প্লট করি, পরিবাহীর ক্ষেত্রে এই জিনিসটা হয়, উষ্ণতা যত বাড়াবো রোধ তত বাড়বে। এখানে 0তে টাচ না করালে বেটার হয়। ঠিক আছে, যদিও এবার যেটা দেখা যায় যে 0 উষ্ণতায় কিন্তু পরিবাহীর রোধ হয় কত, রোধ হয় 0 উষ্ণতায় কমতে কমতে পরিবাহীর ক্ষেত্রে। ওকে, 0 আশপাশে, এবং সব পরিবাহীর নয়, সেক্ষেত্রে অবভিয়াসলি সেটাকে আমরা অতি পরিবাহীটা সুপার কন্ডাক্টর বলা হয় সেই সময়কার 0 আশপাশে তাপমাত্রার ক্ষেত্রে। কিন্তু পরিবাহীর ক্ষেত্রে তুমি অর্ধপরিবাহীর ক্ষেত্রে যেটা দেখা যায়, এই গ্রাফটা হয় মূলত এইরকম, যখন তাপমাত্রা প্রচণ্ড কম তখন রোধের মান খুব বেশি।
ওকে, মুক্ত ইলেকট্রন হোল সংখ্যা কম বলে। এবার তাপমাত্রা যত বাড়াবে রোধটা দেখো প্রচণ্ড হারে কমতে থাকবে, তাপমাত্রা যত বাড়াবে রোধটা ভীষণ হারে কমতে থাকবে। তবে এই জিনিসটা তাপমাত্রা যত বাড়াবে রোধটা ভীষণ হারে কমতে থাকবে, ঠিক আছে। এই দেখো রোধটা কমছে, তাপমাত্রা যত বাড়াচ্ছে রোধটা কমছে। এটা কিন্তু অর্ধপরিবাহীর ক্ষেত্রে, ওকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে। এবার কথা প্রসঙ্গে বলতে পারি যে হোল আমাদের এই যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে দুটো বাহক আছে, ইলেকট্রন হোল দুজন, তাহলে তো ভীষণ তড়িৎ পরিবহন মাত্রা তড়িৎ প্রবাহ হওয়ার কথা না। এখানে যেটা পরিবাহীর ক্ষেত্রে যত বেশি মুক্ত ইলেকট্রন হোল থাকে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কিন্তু তত বেশি মুক্ত ইলেকট্রন হোল থাকে না। পরিবাহীতে সাধারণত 10⁻20+ একটা মিটার কিউবের 10⁻20 থেকে 23 এত মুক্ত ইলেকট্রন হোল থাকে, যেখানে অর্ধপরিবাহীতে কিন্তু ওই 10⁻16, 19 এইরকম, মানে ওদের থেকে অনেকটাই কম মিটার কিউবে মুক্ত ইলেকট্রন থাকে। তো এখানে দুটো বাহক হওয়ার সত্ত্বেও তড়িৎ পরিবহন মাত্রা যথেষ্ট কম হয়। একটা বিশুদ্ধ অর্ধপরিবাহীর ক্ষেত্রে তড়িৎ পরিবহন মাত্রা যেটা হয়, তুমি সিম্পলি আমি সিলিকন যেটা বললাম এর বিশুদ্ধ ক্লাসের জন্য কিন্তু তড়িৎ পরিবহন মাত্রা হয় ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, সিম্পলি ন্যানো অ্যাম্পিয়ার রেঞ্জে, অর্থাৎ 10⁻⁹ অ্যাম্পিয়ার। এইরকম ছোট অল্প তড়িৎ পরিবহন হয়, খুব অল্প। এবং তুমি যদি এটাকে জার্মেনিয়ামকে ব্যবহার করতে, জার্মেনিয়াম সাধারণত সিলিকনকে কিন্তু অর্ধপরিবাহীতে প্রাথমিক দিকে প্রথম দিকে এই অর্ধপরিবাহী এই ইলেকট্রনিক্সের প্রচুর পরিমাণ ব্যবহার করা হয়, কারণ সিলিকন সহজে পাওয়া যায়, ঠিক আছে। তো জার্মেনিয়ামের ক্ষেত্রে যদি এই তড়িৎ প্রবাহ মাত্রাটা দেখতাম তাহলে সেটা কিন্তু মাইক্রো অ্যাম্পিয়ার রেঞ্জে, অর্থাৎ 10⁻⁻6 অ্যাম্পিয়ার। ওকে, তো এই 10⁻⁻6 হোক আর 10⁻⁹ হোক, সেই তড়িৎ প্রবাহ মাত্রা কিন্তু প্রচণ্ড কম, এটা প্রচণ্ড কম। তাই এটাকে এই বিশুদ্ধ অর্ধপরিবাহীকে কিন্তু আমরা সাধারণত ইউজ করি না ইলেকট্রনিক্সের, বিশুদ্ধ অর্ধপরিবাহী সাধারণত ব্যবহার নেই। এটা এত কম তড়িৎ প্রবাহ মাত্রা যে আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহারের কাজে লাগেই না, কোনো যন্ত্র তৈরিতে বা যন্ত্র চালানোর কাজে কিন্তু এত কম তড়িৎ প্রবাহ দিয়ে আমাদের কাজ হয় না। তাই সাধারণত বিশুদ্ধ অর্ধপরিবাহীর ব্যবহার নেই। আমরা পরবর্তীকালে কৌশল অবলম্বন করে সেখানে যাতে বাহক সংখ্যা বাড়ানো যায়, তড়িৎ প্রবাহ মাত্রা বাড়ানো যায়, বিশেষ কিছু জিনিসপত্র, বিশেষ কিছু অশুদ্ধি মিশিয়ে বলতে পারো, অশুদ্ধ অর্ধপরিবাহী এক্সটেন্সিভ সেমিকন্ডাক্টর তৈরি করা হয়, যার ফলে তার তড়িৎ পরিবহন মাত্রা বাড়ে এবং সেটাকেই আমরা সাধারণত ইলেকট্রনিক্সে ব্যবহার করে থাকি। ওকে, আজ এই পর্যন্তই। সামনের ক্ষেত্রে আমরা অশুদ্ধ অর্ধপরিবাহী সম্পর্কে পড়ব। ওকে।